নমস্কার, আমি রীতি আর আপনারা শুনছেন গল্পকথক রীতি অডিও স্টোরি চ্যানেল। আজকে আবারও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আশা করি আপনাদের এই উপন্যাসটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই পর্বটা তো পুরোটা শুনবেনই আর কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করি আজকের পর্ব। আজকে আপনারা শুনবেন কিয়াপাতার নৌক উপন্যাসের তৃতীয় খণ্ডের ষষ্ঠ পর্ব। উদ্বাস্তুদের নিয়ে স্পেশাল ট্রেনটা একটানা ছুটতে পারছে না, মাঝে মাঝেই সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়ছে। এইভাবে থেমে থেমে যখন শিয়ালদায় পৌঁছল, সন্ধে পার হয়ে গেছে। গোটা স্টেশন জুড়ে প্রচুর আলো জ্বলছে। রয়েছে বন্দুক হাতে বিরাট এক পুলিশ বাহিনী। প্যান্ট শার্ট পরা কিছু লোকজনও রয়েছে। তাদের ব্যস্ততা দেখে আন্দাজ করা যাচ্ছে ওরা সরকারি কর্মচারী। 2-4 জন নিশ্চয়ই অফিসার, বাদবাকি তাদের সহকারী। মাইকে ঘোষণা করা হচ্ছিল, যেসব উদ্বাস্তু এই ট্রেনে এসেছে তাদের আশ্রয় দেবার মতন কোনো আত্মীয় স্বজন যদি কলকাতায় বা পশ্চিমবঙ্গে না থাকে, তারা যেন আপাতত শিয়ালদা স্টেশনেই থেকে যায়। গভর্নমেন্ট থেকে তা পরে তাদের ব্যবস্থা করা হবে। ট্রেনের জানালা দিয়ে মুখ বাড়িয়ে বাইরে তাকিয়েছিল বিনু। যাতায়াতের জন্য প্ল্যাটফর্মের সিকিভাগ ছেড়ে বাকি অংশটায় কত যে মানুষ বসে আছে তার লেখাজোখা নেই। 7-8 ফুটের মতন জায়গা ইট পেতে সীমানা ঠিক করে নিয়েছে এক একটা ফ্যামিলি। তার ভিতর গাদাগাদি করে আছে বাচ্চা কাচ্চা, স্বামী স্ত্রী এবং ডাঁই করা লটবহর। এইরকম অসংখ্য ক্ষোভ অগুন্তি পরিবার। দেখা মাত্রই টের পাওয়া যায় ওরাও ভিটেমাটি খুইয়ে বিনুদের আগেই এখানে চলে এসেছে। শিয়ালদার স্টেশনের প্ল্যাটফর্মই এখন তাদের ঠিকানা। বিনুর চকিতে মনে হলো, আজ যারা তার সঙ্গে এই ট্রেনে এসেছে তাদের 99 ভাগই এই স্টেশনে থেকে যাবে। কালও ট্রেন বোঝাই হয়ে আসবে, পরশুও আসবে। আসতে থাকবে দিনের পর দিন, হাজারে হাজারে। এই স্টেশনের চত্বরে কত মানুষের জায়গা হবে? কিন্তু এসব ভাবনা ছাপিয়ে যে প্রশ্নগুলো মাথার ওপর পাষাণ ভারের মতন চেপে আছে, তা হলো অবনীমোহন আর সুধা সুনীতিটা কি তাকে নিয়ে যাবার জন্য স্টেশনে এসেছে? তার চেয়েও দুশ্চিন্তার ব্যাপার রামরতনের ভাইপো বিমল এসেছে কিনা। মাইকে অনবরত একই ঘোষণা চলছিল, এই ট্রেনে যে উদ্বাস্তুরা এসেছে তাদের যদি... পাশ থেকে হরিন্দ উদ্বেগের সুরে বলল, ছোটবাবু শুনলেন কি কইতে আছে? আপনার 2 বইন আর বাবাই কলকাতায় আছে, আপনার তো চিন্তা নাই। আমাকে এই স্টেশন পইরা থাকতে হইবে। ভুবন দাসও এই কামরায় ছিল। সে বলল, কপালে যে কি আছে। তার অটুট বিশ্বাস ছিল ইন্ডিয়ায় সবাই তাদের জন্য হাত বাড়িয়ে রেখেছে। সেখানে জমি জমা, ডোল ভরা ধান, বাড়িঘর, ফলবাগিচা সমস্ত সাজানো রয়েছে। তারা ভারতে এলে তাদের হাতে সেসব তুলে দেওয়া হবে। কিন্তু শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নামার আগেই স্বপ্নভঙ্গ ঘটে গেল। চরম হতাশাগ্রস্ত ভুবন দাস জোরে জোরে মাথা নাড়তে থাকে। এখন হা হুতাশ শোনার সময় নেই। আগে যা দরকার তা হলো বিমলের খোঁজ নেওয়া, নইলে অলোকপ্রসাদ সেনের সঙ্গে দেখা করা। একবার বাঁ দিকে তাকালো বিনু। রামরতনের মৃতদেহ ঘিরে একইভাবে বসে আছেন তার স্ত্রী এবং মেয়েরা। কেউ আর কাঁদছে না, যেন 4 পাথর প্রতিমা। তার পাশে ঠায় বসে আছে ঝিনুক, নীরব বিহবল। বিনু উঠে দাঁড়ায়, রামরতনের স্ত্রীকে বলে, বিমলবাবু এলেন কিনা একবার খোঁজ খবর নিয়ে আসি, আপনারা একটু অপেক্ষা করুন। বৃদ্ধা উত্তর দিলেন না। আচ্ছন্নের মতন স্বামীর মৃতদেহের দিকে তাকিয়ে বসে রইলেন। বিনু কম্পার্টমেন্ট থেকে নেমে পড়ে। চারিদিক তুমুল শোরগোল চলছে। আগে যে উদ্বাস্তুরা এসে প্ল্যাটফর্ম জুড়ে বসেছিল তারা হইচই বাঁধিয়ে দিয়েছে। যারা নতুন এলো তাদের কেউ ট্রেন থেকে নামেনি। কী করবে বুঝতে না পেরে অধীর হয়ে উঠেছে। প্ল্যাটফর্মে যাকেই দেখছে, পুলিশ, কনস্টেবল থেকে অফিসার এবং সাধারণ স্তরের সরকারি কর্মচারী, সবাইকে ডেকে ডেকে জিজ্ঞেস করছে, বাবুরা অহন আমরা কি করুম? আর কতক্ষণ গাড়ির ভিতরে বইসা থাকুম? শরীরে আর দিতে আসে না। অফিসাররা যেখানে রয়েছেন সেদিকে যেতে যেতে হঠাৎ চোখে পড়ল একটি লোক, 40-42 মতন বয়স, পরনে ধুতি শার্ট,
প্রতিটি কামরার জানালায় মুখ বাড়িয়ে ডাকাডাকি করতে করতে আসছে। প্রথমটা বোঝা যাচ্ছিল না, কাছাকাছি আসতেই পরিষ্কার শোনা গেল, জেঠু জেঠু, বাসন্তী দিদি, মায়া, ছায়া। বাসন্তী রামরতনের বিধবা মেয়ে, তার নাম বিনু আগেই জেনেছে। সুতরাং নিঃসন্দেহে এই লোকটা বিমল। রামরতনের চিঠি পেয়ে সে তাদের নিতে এসেছে। বিনু একরকম দৌড়েই লোকটার কাছে চলে আসে। যদিও সংশয় নেই, তবু পুরোপুরি নিশ্চিত হবার জন্য জিজ্ঞেস করে, আপনি কি বিমল বাবু? হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আপনার চেনার কথা নয়, আমি ইস্ট পাকিস্তান থেকে এই ট্রেনটা এসেছি। রামরতন গাঙ্গুলি নিশ্চয়ই আপনার জ্যাঠামশাই। হ্যাঁ হ্যাঁ, আপনি জানলেন কি করে? আপনাকে একটা খবর দেওয়ার আছে, কিন্তু কেমন করে দেব বুঝতে পারছি না। আরে পরে আপনার খবর শোনা যাবে। জ্যাঠামশাইরা যে কম্পার্টমেন্টে আছেন, আমাকে সেখানে নিয়ে চলুন। না না, শুনুন। মানে? আগে আমার খবরটা আপনার শোনা দরকার। বিমোরের মতন অচেনা যুবকটির দিকে তাকিয়ে থাকে বিমল। বিনু বিমলের চোখের দিকে তাকাতে পারছিল না। নতমুখে বলল, আসলে একটা খুবই বড় দুঃসংবাদ আছে। ট্রেনে আসতে আসতে আপনার জ্যাঠামশাইয়ের মৃত্যু হয়েছে। ডেড বডি কম্পার্টমেন্টেই রয়েছে। আপনি ওদের নিতে আসতে পারেন, তাই ট্রেন থেকে নেমে আপনারই খোঁজ করছিলাম। বাসন্তী দেবীর নাম ধরে ডাকতেই বুঝতে পারলাম আপনিই বিমলবাবু। বিনুর শেষ কথাগুলো যেন বিমলা শুনতে পাচ্ছিল না। আকস্মিক আঘাতে শিয়ালদা স্টেশনের অজস্র আলো, অসংখ্য মানুষের শোরগোল মুহূর্তে ঝাপসা হয়ে যায়। টলতে টলতে পড়েই যেত। বিনু তাকে ধরে ফেলল, বলল, বিমলবাবু, ভেঙে পড়বেন না, নিজেকে শক্ত রাখুন। আপনার জ্যাঠাইমা আর বোনেরা ডেড বডি নিয়ে বসে আছে। আপনি বিচলিত হয়ে পড়লে ওদেরকে সান্ত্বনা দেবে। বিমল কোনো জবাব দিল না। বালকের মতন আকুল হয়ে কিছুক্ষণ কাঁদল। তারপর চোখ মুখ মুছে ধরা গলায় বলল, চলুন। যে চারটি নারী নিষ্প্রাণ মূর্তি হয়ে বসেছিল, বিমলকে দেখে তারা ফের কান্নায় ভেঙে পড়ে। সবার চোখ থেকে অবিরল জল ঝরে যায়। কেঁদে কেঁদে গলা ভেঙে গিয়েছিল রামরতনের স্ত্রীর। বিকৃত স্বরে বৃদ্ধা বলতে লাগলেন, সব শেষ হয়ে গেল রে বেমল। তোর জ্যাঠার শরীরটাই আসলো, পরানটারাই খাসলো ওই পারে। তিন বোন কেঁদেই চলেছে। দুর্বোধ্য জড়ানো গলায় যা বলছে, সেই হাহাকারের একটি বর্ণ বোঝা যাচ্ছে না। বৃদ্ধাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ বসে থাকে বিমল। সমানে বলতে থাকে, তুমি যদি এত অস্থির হও, আমাদেরকে দেখবে জেঠিমা। তুমি শান্ত হও, শান্ত হও। এদিকে মাইকে মুহুর্মুহু ঘোষণা হচ্ছিল যে ছিন্নমূল মানুষদের এপারে আত্মীয় পরিজন নেই, তারা ধীরে ধীরে সুশৃঙ্খলভাবে যেন ট্রেন থেকে নেমে আসে। অধর ভুইমালি আর হরিন্দ বিনুকে বলল, আমাকে ডাক আসছে ছোটবাবু। এই জন্মে আর বুঝে না আপনার লগে দেখা হইব না। নিশ্চয়ই হবে, তোমরা তো এখন শিয়ালদা স্টেশনেই থাকছো। 2-4 দিন পর এসে আমি তোমাদের দেখে যাব। লটবহর এবং বউ বাচ্চা নিয়ে লোকজন নেমে যেতে থাকে। ক্রমশ কামরা ফাঁকা হয়ে যায়। হঠাৎ বিনুর খেয়াল হলো, তাদের নিয়ে যাবার জন্য কেউ আসেনি। না সুধা, না সুনীতি, না অবনীমোহন। ওরা এলে নিশ্চয়ই কামরায় কামরায় হাঁক দিয়ে যেতেন। রাত বাড়ছে। এই বিশাল মহানগর বিনুর প্রায় অচেনা। সেই কতকাল আগে ছেলেবেলার কয়েকটা বছর এখানে কাটিয়েছে সে। তারপর এই আশা। সেদিনের সেই শহর এতকাল বাদে কি আর তেমনটাই আছে? ঝিনুককে নিয়ে এই রাত্রিবেলা তাকে বাবা কি বোনেদের কারোর ঠিকানা খুঁজে বার করতে হবে। বিমল স্টেশনে আসায় একটা বিরাট দুর্ভাবনা তার মাথা থেকে নেমে গেছে। রামরতনদের সব দায়িত্ব এখন বিমলের। এবার বিনুর মুক্তি, যা করার বিমলই করবে। তবু এই শোকবিহবল মানুষগুলোকে ফেলে রেখে চট করে তো আর কামরা থেকে নেমে যাওয়া যায় না। বিনু বিমলের পিঠে হাত রাখল। সে ঘুরে তাকাতেই নিচু গলায় বলল, আমার সঙ্গে একটু আসুন, দরকার আছে। চোখের ইশারায় ঝিনুককে তার পাশায় কেনা নতুন চাদর দুটো নিয়ে উঠে আসতে বলল। প্ল্যাটফর্মে নেমে বিমল বলল, বলুন, কি দরকার? বিনু জানায়, গত 2-3 দিন চরম আতঙ্কের মধ্যে কেটে গেছে তাদের। স্নান নেই, ঘুম নেই, ভালো করে খাওয়াও নেই।
তার উপর রামরতনদের দায়, শরীর ভেঙে চুরে আসছে। কলকাতায় পৌঁছেও তার উৎকণ্ঠা শেষ হয়নি। চিঠি দেওয়া সত্ত্বেও কেউ তাদের নিতে আসেনি। এই রাত্রিবেলা তাকে একটা আশ্রয় খুঁজে বার করতে হবে, কিন্তু রামরতনের মৃতদেহের ব্যবস্থা করা এখনই প্রয়োজন। চলে যাবার আগে অলোক প্রসাদ সেনের সঙ্গে সে বিমলের পরিচয় করিয়ে দিতে চায়। অফিসারটি নিশ্চয়ই বিমলকে সাহায্য করবেন। বিমল বলল, তাহলে তো খুব ভালো হয়। এই অবস্থায় কি করব ভেবে পাচ্ছিলাম না। সরকারি কর্মচারীদের জিজ্ঞেস করে করে অলোক প্রসাদের খোঁজ পাওয়া গেল। তিনি প্ল্যাটফর্মেই ছিলেন, মাঝবয়সী, মাঝারি হাইট, সৌম্য চেহারা। বিনু সীমান্তের সেই অফিসারটির চিঠি তাকে দিয়ে নিজের এবং বিমলের পরিচয় দিল। চিঠিটা পড়ার পর ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন অলোক প্রসাদ। জিজ্ঞেস করলেন, ডেড বডি কি এখনো কম্পার্টমেন্টে রয়েছে? হ্যাঁ। আমি এখনই সব অ্যারেঞ্জমেন্ট করছি। বিনু কুণ্ঠিত মুখে বিমলকে বলল, এই সময় আপনার পাশে থাকতে পারলে ভালো হতো, কিন্তু আমার সমস্যার কথা তো শুনেছেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আর আটকে রাখবো না। আপনার ঠিকানা তো আমি জানি। জ্যাঠাইমা আর বোনেদের বলবেন পরে একদিন গিয়ে ওদের সঙ্গে দেখা করে আসব। নিশ্চয়ই আসবেন। আমাদের যা উপকার আপনি করেছেন। একসঙ্গে দেশ ছেড়ে এসেছি, এইটুকু তো করতেই হয়। আচ্ছা, চলি। বলে আর দাঁড়ালো না। ঝিনুক সঙ্গে এসেছিল, তাকে নিয়ে ভিড় ঠেলে ঠেলে সামনে এগিয়ে যেতে লাগলো। অন্যমনস্কের মতন একবার ভাবল, রামরতনের মৃতদেহ দাহ করে কখন ওরা বাড়ি ফিরবে কে জানে। প্ল্যাটফর্মের বাইরে আসতে দেখা গেল একই দৃশ্য। বিশাল চত্বর জুড়ে থিকথিকে ভিড়। ইটের সীমানা ঘেরা ৮-১০ ফুট জায়গায় এক একটা পরিবার, অগুন্তি ফেস্টুন চারিদিকে টাঙানো। সেগুলোতে নানা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের নাম। স্পষ্টই বোঝা যাচ্ছে শরণার্থীদের জন্য যে সরকারি ত্রাণ ব্যবস্থা করা হয়েছে তা যথেষ্ট নয়। বেসরকারি অর্গানাইজেশনগুলোকেও তাদের সঙ্গে হাত মেলাতে হয়েছে। যেদিকে তাকানো যায় শুধু মানুষ আর মানুষ। এত মানুষ ঠাসাঠাসি করে থাকলে যা হয়, তুমুল হট্টগোল, ঝগড়া ঝাঁটি, কুৎসিত খিস্তি খেউর। সমস্ত এলাকায় নরককুণ্ড। যত্রতত্র গু, মুদ, দলাদলা কফ, ডাঁই করা এঁটো, শালপাতা। এখানকার বাতাসে থম ধরা স্থায়ী দুর্গন্ধ। পেট একেবারে গুলিয়ে ওঠে। দম আটকানো আবহাওয়ার ভেতর দিয়ে পথ করে করে এগিয়ে যাচ্ছিল বিনু আর ঝিনুক। পশ্চিম দিকের শেষ মাথায় কাতার দিয়ে দাঁড়িয়ে আছে রিক্সা আর ঘোড়ার গাড়ি। বিনু ঠিক করে ফেলেছে একটা ঘোড়ার গাড়ি নিয়ে ভবানীপুরে অবনীমোহনের কাছে যাবে। হঠাৎ দেখা গেল খানিক দূরে ৩-৪টে লোক এক নাগাড়ে চেঁচিয়ে যাচ্ছে, পাকিস্তানি টাকা পাল্টাবেন, পাকিস্তানি টাকা। বিনুর মনে পড়ল তার কাছে ভারতীয় টাকা নেই। যা আছে তা হলো ১০০ টাকার মতন পাকিস্তানি নোট আর কিছু খুচরো। এখানে সেগুলো অচল। রাজদিয়ায় থাকতেই সে শুনেছিল শিয়ালদায় কিছু দালাল চড়া বাট্টা দিলে পাকিস্তানি টাকার বদলে ইন্ডিয়ান টাকা দেয়। ভাগ্য ভালো, দালালগুলোর চেঁচানি কানে এসেছিল, নইলে পরে ঘোড়ার গাড়িতে ভাড়া মেটাতে মুশকিল হতো। ৮০০ টাকা বদলে ৬৫০ ভারতীয় টাকা পাওয়া গেল। পাকিস্তানি টাকার দাম কম। কত কম বিনুর ধারণা নেই। দালালটা যে ঠকালো মোটামুটি টের পাওয়া যাচ্ছে, কিন্তু এখন কিছু করার নেই। টাকা পকেটে পুরে কপা এগিয়েছে, কে যেন নাম ধরে ব্যগ্রভাবে ডেকে উঠল, বিনু, বিনু, এই যে এইদিকে। এই প্রায় অচেনা শহরের রেল স্টেশনে কে তাকে ডাকতে পারে? চমকে এধারে ওধারে তাকাতেই চোখে পড়ল ইটের বাউন্ডারি দেওয়া চৌকো একটা খোপের ভেতর থেকেই একজন হাত নাড়ছে। দেখা মাত্রই চিনতে পারল বিনু, পতিতপাবন। ওদের বাড়ি ছিল রাজদিয়ার লাগোয়া গ্রাম তাজহাটিতে। রাজদিয়া স্কুলে তার সঙ্গেই পড়ত। বয়সে কম করে ১০ বছরের বড়। একবারে সে কখনো প্রমোশন পায়নি। ২-৩ বছর ফেল করে তবে পরের ক্লাসে উঠত। স্কুলে পড়তে পড়তেই তার বিয়ে হয়ে গিয়েছিল। মনে আছে প্রথম যেদিন বিনু রাজদিয়া হাই স্কুলে ক্লাস করতে যায়, টিফিনের সময় পতিতপাবন বলেছিল তাকে চালাক বানিয়ে দেবে, অর্থাৎ পাকিয়ে ছাড়বে। অবশ্য কড়া অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আশু দত্তর জন্য তার মনস্কামনা পূর্ণ হয়নি। সেই পতিতপাবনের সঙ্গে শিয়ালদায় দেখা হয়ে যাবে কে ভাবতে পেরেছিল? বিনু পায়ে পায়ে এগিয়ে যায়।
ততক্ষণে পতিতপাবনে উঠে দাঁড়িয়েছে। বিনু লক্ষ্য করল 3টে নানা বয়সের বাচ্চা, একটি সদ্য যুবতী আর আধ ঘোমটা দেওয়া একটি বউ বসে আছে। নিশ্চয়ই পতিতপাবনের স্ত্রী এবং ছেলে মেয়ে। পতিতপাবন জিজ্ঞেস করল, আইজের ট্রেনে আসলা বুঝিন? হ্যাঁ। তোমরা কবে এসেছ? মাস 2। মাস 2? সেই থেকে এখানেই আছো? ও, আর কই যামু? দেশে তো কিছুই চিনি না। মাঝে মধ্যে অফিসাররা আইসা কয় রিফিউজি ক্যাম্পে নিয়ে যাইব। কবে নেবে হেরাই জানে। 60 দোফসলের সরেস ধান জমি ছিল পতিতপাবনদের। ছিল ঢেউ টিনের ছাউনি দেওয়া 27 বন্দের বড় বড় ঘর, 7-8টা দুধেল গাই, বাগ বাগিচা, 3-4টে দিঘির মতন পুকুর, অজস্র ধান ছিল, প্রচুর মাছ, অঢেল দুধও ছিল। কিন্তু তারা কিনা এই স্টেশন চত্বরের এই নরকের মধ্যে বসে আছে। কথা বলতে বলতে 2-একবার ঝিনুকের দিকে তাকাচ্ছিল পতিতপাবন। কৌতূহল থাকলেও কোনো প্রশ্ন করল না। পতিতপাবন বলল, আমাকে তাজহাটি সাইরাও চারপাশের গ্রামগুলো থিকা মেলা মানুষ এই পারে আসছে। তাগো অনেকেই শিয়ালদা স্টেশনে আসে। তাই নাকি? ট্রেনে হয়রান হইয়া আসছো, তোমারে আর আটকামো না। তোমার বাবাই আর বইনেরা তো কলকাতায় থাহে, কার কাছে উঠবা? রাজদিয়া এবং তার চারপাশের গ্রামগুলোর সবাই সবার নারী নক্ষত্রের খবর রাখত। পতিতপাবন ও বিনুদের কথা জানে। দেশভাগের পর ওই অঞ্চলের মানুষজন ভিটেমাটি ফেলে শত দিকে ছিটকে পড়ছে। কেউ যাচ্ছে আগরতলায়, কেউ আসামে, বেশিরভাগই অবশ্য পশ্চিমবাংলায়। একজনের সঙ্গে অন্যজনের সম্পর্ক ছিন্ন হয়ে যাচ্ছে। আর কিছুদিন বাদে কেউ কাউকে মনেও রাখবে না। যারা পাশাপাশি পুরুষানুক্রমে বাস করে এসেছে তাদের মুখগুলি বিস্মৃতির আঁধারে ক্রমশ বিলীন হয়ে যাবে। বিনু বলল, বাবার কাছেই উঠব। তবু তো তোমার এইখানে এখন জায়গা আছে। পোলা মাইয়া বউ লইয়া আমি একেবারে সমুদ্রে পড়ছি। শিয়ালদা স্টেশনের কুত্তা বিলাইয়ের লাখান বাকি জনম কাইটে যাইব কি না কেটা জানে। কোনো আশা ভরসা দেখি না। একই আক্ষেপ, একই রকম শঙ্কা ভুবন দাস আর হরিন্দর। ওদের দুজনেরই বা কেন? যারা পূর্ব পাকিস্তান থেকে সর্বস্ব খুইয়ে এপারে চলে এসেছে, ইন্ডিয়ায় যাদের আপনজন কেউ নেই, তাদের সবারই একই সমস্যা। পতিতপাবন ফের বলল, রাইত হইছে মেলা, যাও গা। বাবারে কইও যদি না আমার লাইগা কিছু কইরা দিতে পারে, যাতে মাইনসের লাখান বাঁচতে পারি। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। সে আর দাঁড়ালো না। ঝিনুককে সঙ্গে করে যেখানে ঘোড়ার গাড়িগুলো দাঁড়িয়ে আছে সেখানে চলে এলো। তারা যাবে ভবানীপুরে, পূর্ণ সিনেমার কাছে প্রিয়নাথ মল্লিক রোডে। একটা কোচওয়ানকে সেই কথা জানাতে ভাড়া হাঁকল 20 টাকা। বিনু বুঝতে পারছে লোকটা অনেক বেশি চাইছে, কিন্তু খিদে তেষ্টায় রাস্তার ধকলে জীবনী শক্তি ক্ষয়ে ক্ষয়ে শেষ হয়ে এসেছে। স্নায়ুগুলো যেন ছিঁড়ে পড়বে। মাথার ভেতর হাজার ঝিঁঝি ডাকছে। লক্ষ্য করল ঝিনুকও দাঁড়িয়ে থাকতে পারছে না। সব কিছুর ওপর রামরতনের মৃত্যু দুজনকে প্রচণ্ড ঝাঁকানি দিয়ে গেছে। একটি শ্রদ্ধেয় মানুষের জীবনের অবসান কি মর্মান্তিকভাবেই না ঘটল। ভাড়া কমানোর জন্য আর দর কষাকষি করল না বিনু। ঝিনুককে আগে গাড়িতে তুলে দিয়ে নিজে উঠতে উঠতে কোচওয়ানকে বলল, চালাও, যত তাড়াতাড়ি পারো পৌঁছে দেবে। জি সাব বলেই চাবুক হাঁকিয়ে গাড়ি ছোটালো কোচওয়ান। মুহূর্তে স্টেশন চত্বর পেরিয়ে বাইরে ট্রাম রাস্তায় এলো বিনুরা। ঘোড়া দুরন্ত গতিতে দৌড়চ্ছে। শক্ত পিচের রাস্তা থেকে উঠে আসছে অশ্বক্ষুরের একটানা ধ্বনি। রাস্তার দুধারে উঁচু উঁচু সব বাড়ি, সারি সারি দোকানপাট, আলোয় ঝলমল করছে শহর। মাঝে মাঝে গ্যাসবাতিও চোখে পড়ছে। এই হেমন্তে কলকাতাতেও হিম পড়ছে, নামছে কুয়াশাও, তবে পূর্ব বাংলার মতন অত ঘন হয়ে নয়। পাতলা ধপধপে রেশমের মতন। রাস্তার আলোগুলো ঘিরে ঝাঁকে ঝাঁকে শ্যামাপোকা পাক খাচ্ছে বৃত্তাকারে। ঠান্ডাটাও এখানে অনেক কম, সামান্য শীত শীত লাগছে। দূরে একটা বড় টাওয়ার ক্লকে 8:40। এত রাতেও রাস্তায় জনারণ্য, গাড়ি স্রোত, নানা রকম শব্দ, ধাবমান ট্রাম, বাসের, রিকশার, ঘোড়ার গাড়ির, প্রাইভেট কারের আওয়াজ। তাছাড়া রয়েছে মানুষের কোলাহল। সব মিলিয়ে
অদ্ভুত এক চালচিত্র। জানালার বাইরে অন্যমনস্কের মতন তাকিয়েছিল বিনু। তাদের ঘোড়াটা জোর কদমে ছুটছে। হঠাৎ কান্নার সরু শব্দ কানে আসে বিনুর। চকিতে বাইরে থেকে মুখ ফেরাতেই সে দেখতে পায় জানালায় মাথা রেখে ঝিনুক কাঁদছে। কান্নার হেতুটা বুঝতে না পেরে প্রথমটা হতভম্ব হয়ে যায় সে, তারপর ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। উল্টো দিকে মুখোমুখি বসেছিল, দ্রুত উঠে এসে পাশে বসল। ঝিনুকের পিঠে হাত রেখে জিজ্ঞেস করল, কি হয়েছে, কাঁদছো কেন ঝিনুক? আমার খুব ভয় করছে। কিসের ভয়? ঝিনুক কোনো উত্তর দিল না। কোনো ভয় নেই, আমরা তো কলকাতায় চলে এসেছি ঝিনুক, আর কোনো ভয় নেই। অনেকক্ষণ বোঝানোর পর কান্না থামে ঝিনুকের, কিন্তু ভয়টা কেটেছে কিনা বোঝা যায় না। উদাস মুখে নীরবে সে বসে থাকে। ট্রাম রাস্তা থেকে ডাইনে বাঁয়ে নানা অলিগলি, ফের অন্য একটা ট্রাম রাস্তা। এইভাবে পাক খেতে খেতে ঘোড়ার গাড়ি একসময় প্রিয়নাথ মল্লিক রোডে পৌঁছে গেল। খুব ছেলেবেলায় কটা বছর এখানেই কেটেছে বিনুর। রাস্তায় গ্যাসের বাতি জ্বলছে, দুধারের বাড়িগুলোতেও প্রচুর আলো। পাড়াটা যতখানি চেনা লাগছে তার চেয়ে ঢের বেশি অচেনা। মনে পড়ছে অনেকখানি ফাঁকা জায়গা ছিল এখানে, এখন শুধুই বাড়ি। 5 ফুট খোলা জায়গাও কোথাও পড়ে নেই। জাতিস্বরের মতো খুঁজে খুঁজে তাদের তেতলা বাড়িটা বার করে ফেলল বিনু। সঙ্গে সঙ্গে বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। পুরো বাড়িটা অন্ধকার, ভূতের মতন দাঁড়িয়ে আছে। কোথাও এক ফোঁটা আলো নেই। দরজা জানালা সব বন্ধ। সদর দরজায় 3টে প্রকাণ্ড তালা ঝুলছে, অর্থাৎ আজ এই বাড়ির অধিবাসীটির সঙ্গে দেখা হওয়ার আদৌ কোনো সম্ভাবনা নেই। হতশ্রান্ত বিনুর মাথা ঝিমঝিম করছিল। তবু শরীরের অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে পাশের বাড়িতে জিজ্ঞেস করে জানতে পারল অবনীমোহন সপ্তাহ 3 আগে হরিদ্বার না উত্তরকাশী কোথায় যেন গেছেন, ফিরবেন 3-4 সপ্তাহ পর। সুধারা থাকে টালিগঞ্জে আর সুনীতিরা বিডেন স্ট্রিটে। টালিগঞ্জে আগে কখনো যায়নি বিনু, অচেনা জায়গা। তুলনায় বিডেন স্ট্রিট পরিচিত, একবার সেখানে গেছে। এলাকাটা তার মোটামুটি মনে আছে। বিধ্বস্ত বিনু কোচওয়ানকে বিডেন স্ট্রিট যাবার কথা বলতেই সে জানালো শিয়ালদা থেকে এতটা রাস্তা দৌড়ে এসে ঘোড়াটা বহুত থকে গেছে। তাকে খানিকক্ষণ জিরোতে দিতে হবে। তারপর দানাপানি খেয়ে চাঙ্গা হলে ফের সওয়ারি নিয়ে ছুটবার মতো তাকাত পাবে। এত রাতে নিরীহ জানোয়ারটাকে কষ্ট দেবার ইচ্ছা ছিল না তার। নেহাত বাবু সাহেব আর বিবিজি মুশকিলে পড়েছেন, তাই তাকলিফ হলেও নিয়ে যাবে। তবে এবার কেরায়া দিতে হবে 30 টাকা, অর্থাৎ 20 আর 30 মিলিয়ে 50টা টাকা কোচওয়ানকে গুনে দিতে হবে। না দিয়ে উপায়ই বা কী? আধ ঘন্টা বিশ্রামের পর ঘোড়াকে শুকনো ছোলা, ভেলি গুড় আর প্রচুর জল খাইয়ে আবার দৌড় শুরু হলো। বিডেন স্ট্রিটে বিনুরা যখন সুনীতিদের বাড়ি পৌঁছল 11টা বেজে গেছে। গাড়ি বারান্দাওয়ালা বেশ বড় বাড়ি সুনীতিদের। সামনেই পিছনে বাগান, রাস্তার দিকে নিচু লোহার গেট, ঘরে ঘরে আলো দেখা যাচ্ছে। বাইরেও জোরালো আলো জ্বলছে। নিশ্চিন্ত হওয়া গেল, রাত হলেও এখনও সবাই জেগে আছে। ঘুমিয়ে পড়লে ডেকে তুলতে হতো। এই বাড়িতে বিনু একবারই এসেছে আগে। বিয়ের পর হেমনাথ আর অবনীমোহনের সঙ্গে এসে সুনীতিদের এখানে পৌঁছে দিয়ে গিয়েছিল, কয়েকদিন থেকেও গেছে। ভাড়া মিটিয়ে ঝিনুককে নিয়ে গেট খুলে ভেতরে ঢুকে পড়ল বিনু। বাগানের পাশ দিয়ে সুরকির রাস্তা ধরে গাড়ি বারান্দার তলায় চলে এলো। এখানে শ্বেতপাথরের 7টা সিঁড়ি, ওপরে উঠলে থামওয়ালা চৌকো মতো বিরাট চত্বর। সেটার ডান পাশে কারুকাজ করা মস্ত দরজা। দরজাটা ভেতর থেকে বন্ধ। বিনু কড়া নাড়তেই পাল্লা খুলে একটা বছর 30-এর কাজের লোক, যুবকই বলা চলে, কয়েক পলক অবাক তাকিয়ে থাকে। প্রায় মধ্যরাতের এই আগন্তুকদের সে নিশ্চয়ই আশা করেনি। জিজ্ঞেস করে, কাকে চাইছেন বাবু? আনন্দময় বাবু আর ওনার স্ত্রী আছেন? আছেন। অনেকখানি স্বস্তি। আনন্দদের না পাওয়া গেলে এত রাতে হয়তো টালিগঞ্জের সুধাদের বাড়িতেই ছুটতে হতো। বিনু বলল, ওদের একবার খবর দাও, বলবে রাজদিয়া থেকে বিনুবাবুরা এসেছে। লোকটা কি ভেবে বলল,
আপনারা ভিতরে এসে বসুন। পুরো গদিওয়ালা ভারী ভারী পুরনো ডিজাইনের সোফা দিয়ে সাজানো একটা বড় বসার ঘরে বিনুদের নিয়ে এলো লোকটা। তাদের বসিয়ে ওধারে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেল। খানিক পরে সিঁড়িতে অনেকগুলো পায়ের আওয়াজ পাওয়া গেল। চোখের পলক পড়তে না পড়তেই ঘরে এসে ঢুকল সুনীতি, আনন্দ, আনন্দর ভাই দীপক, কমবয়সী একটি বউ এবং 2-3টে বাচ্চা। বিনু জানে আনন্দর 2 দাদা সরকারি অফিসার। তাদের একজন থাকে দিল্লিতে, অন্যজন থাকেন মিরাটে। বোনেদের বিয়ে হয়ে গেছে, তারা যে যার শ্বশুরবাড়িতে। দীপককে চেনে বিনু। সুনীতির বিয়ের সময় বরযাত্রী হয়ে আনন্দর সঙ্গে রাজদিয়া গিয়েছিল সে। এই বাড়িতে সুনীতির বৌভাতেও দেখা হয়েছে। তখনও তার বিয়ে হয়নি। পরে যখন হলো, নেমন্তন্নের চিঠি পাঠানো হয়েছিল। হেমনাথ ঠিক করেছিলেন বিনুকে নিয়ে কলকাতায় আসবেন, কিন্তু হঠাৎ স্নেহলতা ধুম জ্বরে শয্যাশায়ী হয়ে পড়লেন। অগত্যা কলকাতা যাত্রা বন্ধ করে দিতে হলো। বউটিকে আগে না দেখলেও বিন্দু আন্দাজ করল নিশ্চয়ই দীপকের স্ত্রী। সে জানে সুনীতির একটাই ছেলে। তার জন্মের সঙ্গে সঙ্গে চিঠি লিখে রাজদিয়ায় সুখবরটা দিয়েছিল আনন্দ। বাকি বাচ্চা দুটো দীপকেরই হবে। সবাই বিনু আর ঝিনুককে ঘিরে বসল। সুনীতি জিজ্ঞেস করল, এত রাত্রিরে তোরা কোত্থেকে এলি রে? রাজদিয়া থেকে। আগে ভবানীপুরে গিয়েছিলাম, দেখলাম বাবা নেই। পাশের বাড়ির লোকেরা বলল হরিদ্বার না কোথায় যেন গেছে। বাবা তো আজকাল বছরে 7-8 মাস হয় হরিদ্বার, নইলে ঋষিকেশ কিংবা কন্যাকুমারী করে বেড়াচ্ছেন। কেন রে? কোন এক গুরুর কাছে দীক্ষা নিয়েছে। তার কলকাতায় মনই বসে না, শুধু তীর্থে তীর্থে ঘুরে বেড়ায়। বিনু স্তম্ভিত। তার বাবা এক অদ্ভুত মানুষ, পৃথিবীর অন্য সবার থেকে আলাদা। তার স্বভাবে কোনো দিনই স্থিত হয়ে বসার লক্ষণ নেই। সারা জীবন শুধু ছুটছেনই, এটা ধরছেন সেটা ছাড়ছেন। সুধা সুনীতি দুজনেই চিঠি লিখে বছরখানিক আগে জানিয়েছিল অবনীমোহনের ধর্মের দিকে খুব ঝোঁক দেখা যাচ্ছে। তাই বলে তিনি দীক্ষা নেবেন, তীর্থে তীর্থে পর্যটন করে বেড়াবেন, এতটা ভাবা যায়নি। আনন্দ বলল, তোমরা আসবে আগে জানাওনি কেন? আপনাকে, হিরণদাকে আর বাবাকে 2টো করে চিঠি দিয়েছি। শিয়ালদায় আপনাদের কাউকে দেখতে না পেয়ে আমি তো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছিলাম। আজকাল পাকিস্তানের চিঠি পেতে 3-4 সপ্তাহ লেগে যায়, অনেক সময় পাওয়াও যায় না। বিনু কি একটা উত্তর দিতে যাচ্ছিল, কোনো বয়স্ক মহিলার ভারী গলা শোনা গেল, কথাবার্তা পরে হবে, ওরা ক্লান্ত হয়ে এসেছে, আগে হাত মুখ ধুক, খেয়ে দে সুস্থ হোক। বিনু দেখতে পেল দরজার কাছে হেমনলিনী দাঁড়িয়ে আছেন, আনন্দর মা। বিধবা মহিলাটির চেহারায়, কণ্ঠস্বরে ব্যক্তিত্ব এবং বনেদিয়ানার ছাপ। সুনীতির বিয়ের সময় আনন্দর বাবা বেঁচে ছিলেন। বিয়ের বছরখানেকের মধ্যেই তিনি মারা যান। হেমনলিনীকে আগে 2 বার দেখেছে বিনু। আনন্দর বিয়ের সময় তিনিও রাজদিয়া গিয়েছিলেন, পরে সুনীতির বৌভাতে কলকাতায়। সে উঠে দাঁড়ালো, বললে, 2 দিন স্নান হয়নি মাইমা, সারা শরীর শুকনো কাঠ হয়ে আছে। গায়ে মাথায় জল ঢালতে না পারলে ঘুমোতে পারবো না। বলতে বলতে সে হেমনলিনীর দিকে এগিয়ে যায়, নিচু হয়ে তার পা ছুঁয়ে প্রণাম করে। হেমনলিনী আশীর্বাদের ভঙ্গিতে হাত তুলে সস্নেহে বলেন, বেঁচে থাকো বাবা, 100 বছর পরমায়ু হোক। ঝিনুকও সোফা থেকে উঠে এসেছিল। রাজদিয়ায় সে হেমনলিনীকে দেখেছে। কলকাতায় সুনীতির বৌভাতের সময়ও বিনুদের সঙ্গে এসেছিল, তাকে পরিষ্কার মনে আছে। তার পায়ের দিকে ঝিনুক ঝুঁকতে যাবে, হেমনলিনী 2 পা পিছিয়ে গেলেন, বললেন, থাক থাক, তুমি সোফায় গিয়ে বসো। ঝিনুক ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। বিমূঢ় বিহবল। ঘরের অন্য সবাই কম হতভম্ব হয়নি। বিনুর প্রণাম নিলেও ঝিনুকেরটা কেন নিলেন না, বরং দৃষ্টিকটুভাবে কেন পিছিয়ে গেলেন বোঝা যাচ্ছে না। ঝিনুকের মুখটা করুণ হয়ে গিয়েছিল। কয়েক পলক দাঁড়িয়ে নত চোখে ফিরে এসে বসে পড়ে। এদিকে হেমনলিনী গলা উঁচুতে তুলে ডাকতে লাগলেন, অনাথ, যতীন, শিগগির বাইরের ঘরে আয়। একজন 40-42 বছরের বেঁটে খাঁটো গোলগাল প্রৌঢ় এবং একটি লম্বা পাতলা চেহারার যুবক
বাড়ির ভেতর দিক থেকে প্রায় ছুটতে ছুটতে চলে এলো। হেমনলিনী মাঝবয়সীকে বললেন, অনাথ, পাকিস্তান থেকে বড় বৌমার ভাই আর ওদের এই আত্মীয় মেয়েটি এসেছে। উনুন আর কেরোসিন স্টোভ জেলে দুটোতেই রান্না চড়িয়ে দে, 1 ঘন্টার ভেতর যেন সব হয়ে যায়। ওরা তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বে। আর দই মিষ্টি আছে তো? আছে মা। যা, চলে যা। অনাথকে আগে না দেখলেও যতীনকে আগে দেখেছে বিনুরা। সদর দরজা সেই খুলে দিয়েছিল। অনাথ চলে গেলে হেমনলিনী যুবকটিকে বললেন, যতীন, ওরা চান করবে, কিন্তু কার্তিক মাসের হিম পড়তে শুরু করেছে। ঠান্ডা জল রাত্রিরে মাথায় ঢাললে অসুখ করবে। রান্না চাপাবার আগে অনাথকে দিয়ে 2 বালতি গরম জল করিয়ে নিচের চানঘর দুটোই দিবি। আচ্ছা মা। যতীন আর দাঁড়ালো না। বিনু টের পাচ্ছে এই বাড়ির বলগা শক্ত মুঠোয় ধরে রেখেছেন হেমনলিনী এবং প্রবল প্রতাপে সংসারটিকে তিনিই চালিয়ে থাকেন। নিমেষে সুচারুভাবে তাদের জন্য সব ব্যবস্থা তিনি করে দিলেন। তবু মাথার ভিতরে কোথায় যেন একটা কাঁটা ফুটছে বিনুর। ঝিনুকের প্রণাম কেন নিলেন না তিনি? অসুস্থ রোগা মেয়েটাকে কেন ওভাবে কষ্ট দিলেন? কিন্তু এখন এত সব ভাবাভাবির মতো মনের অবস্থা নয়। স্নায়ু ছিঁড়ে পড়ছে। স্নান খাওয়া সেরে শুয়ে পড়তে পারলে তারা বেঁচে যায়। বিনুর হঠাৎ খেয়াল হলো একেবারে খালি হাত পায়ে তারা চলে এসেছে। পরনের জামা কাপড় এবং তার পাশায় কেনা সেই চাদর দুটো ছাড়া আর কিছুই নেই। সুনীতিকে বলল, বর্দি, আসার সময় পথে আমাদের সব লুট হয়ে গেছে। গায়ে 3 দিনের বাসি নোংরা জামা কাপড়, সারা শরীর ঘিন ঘিন করছে রে। ঝিনুকের জন্য শাড়ি টাড়ি আর আমার জন্য আনন্দদার ধুতি কি পাজামা নিয়ে আসতে পারবি? স্নান করার পর পরব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। সুনীতির শ্বশুরবাড়িতে ডাইনিং টেবিল নেই। খাওয়া দাওয়া পুরোপুরি সাবেক চালে, সুতোর নকশা করা বড় বড় আসন পেতে কাঁসার থালায়। বসার ঘরে লাগোয়া একটা ঘরে বিনু আর ঝিনুককে খেতে বসানো হয়েছিল। পরিবেশন করছিল সুনীতি আর দীপকের বউ মাধুরী। একটা মোড়ায় বসে তদারক করছিলেন হেমনলিনী। আনন্দ আর দীপক কাছাকাছি মেঝেতে বসে আছে। বাচ্চাগুলো অবশ্য নেই, তাদের শুতে পাঠানো হয়েছে। সবারই পূর্ব পাকিস্তান সম্পর্কে অনেক প্রশ্ন, তীব্র কৌতূহল এবং প্রবল উৎকণ্ঠা। খুঁটিয়ে খুঁটিয়ে সেখানকার হাল চাল জেনে নিচ্ছিল আনন্দরা। তাদের প্রশ্নেরই শুধু জবাব দিল না বিনু। ঝিনুককে নিয়ে কোন পরিস্থিতিতে তাকে রাজদিয়া থেকে চলে আসতে হয়েছে, আর পথে 2-2.5 দিন কি কি মারাত্মক ঘটনা ঘটেছে। হাজার হাজার মানুষ ভিটে মাটি ছেড়ে ইন্ডিয়ায় চলে আসার জন্য স্টিমার ঘাটাগুলোয় আর গোয়ালন্দের স্টিমার কি ট্রেনের আশায় কীভাবে অসীম আতঙ্ক নিয়ে পড়ে আছে, তার যাবতীয় বিবরণও দিতে লাগল। শুনতে শুনতে কখনো শিউরে উঠছে আনন্দরা, কখনো তাদের চোখে মুখে গভীর শঙ্কা ফুটে বেরুচ্ছে, কখনো বা গলার ভিতর থেকে বেরিয়ে আসছে অস্ফুট কাতর শব্দ। আনন্দ বিষাদের সুরে বলল, এই পার্টিশন সমস্ত কিছু শেষ করে দিল। মনে হচ্ছে ওপার থেকে উদ্বাস্তু আসা থামবে না, দিনকে দিন বেড়েই যাবে। হ্যাঁ, আমারও সেরকমই ধারণা। যা দেখে এলাম আনন্দদা, অল্প দিনের মধ্যে ইস্ট পাকিস্তান ফাঁকা হয়ে যাবে। ওখানকার অবস্থা যখন এরকম, হেমনাথবাবু ওখানে থেকে গেলেন কেন? অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো কথাই শোনেননি। বলেছেন জন্মভূমি ছেড়ে তিনি ইন্ডিয়ায় আসবেন না, এতে যা হবার হোক। খাওয়া হয়ে গেলে বিনু আর ঝিনুককে নিয়ে ফের বসার ঘরে এলেন হেমনলিনী। আনন্দরাও সঙ্গে সঙ্গে এসেছিল। হেমনলিনী দীপক আর মাধুরীকে বললেন, দীপু, ছোট বৌমা, তোমরা যতীনকে দিয়ে 1 তলার পূব দিকের ঘরে ঝিনুকের জন্য বিছানা করে দেবে, আর বিনুর বিছানা হবে 2 তলার দক্ষিণ দিকের ঘরে। নতুন চাদর পেতে দিতে বলবে। কার্তিক মাস পড়তেই মশা আসতে শুরু করেছে, মশারি যেন টাঙানো হয়। বিনুদের সঙ্গে এখন আমার কিছু কথা আছে, তোমরা এখন আর এখানে এসো না। মাধুরী আর দীপক চলে যায়। বিনু হেমনলিনীর দিকে তাকিয়ে আছেন, পলকহীন।
মহিলার আদর আপ্যায়ন এবং যত্নে কোনো ত্রুটি নেই, কিন্তু ঝিনুকের ব্যাপারে কোথায় যেন খিঁচ থেকে যাচ্ছে। এত বড় বাড়িতে দোতলায় নিশ্চয়ই ঘরের অভাব নেই, তবু ঝিনুকের বিছানার নিচে কেন করা হবে? হেমনলিনী বিনুকে বললেন, অবনীমোহনবাবু যতদিন তীর্থ সেরে না ফিরে আসছেন তোমরা আমাদের এখানেই থাকবে। তবে তবে কি? তার প্রশ্নটা যেন শুনতেই পাননি হেমনলিনী। ঝিনুকের দিকে তাকিয়ে বললেন, দেখো মা, তোমাকে একটা কথা বলবো, তাতে তুমি হয়তো দুঃখ পাবে, কিন্তু না বলে আমি পারছি না। শুনেছি ঢাকায় গিয়ে একটা রায়টের মধ্যে পড়েছিলে, গুন্ডারা কদিন তোমাকে আটকে রেখেছিল। খবরটা শোনার পর খুবই দুঃখ হয়েছিল, কষ্ট হয়েছিল। জানি তোমার কোনো অপরাধ নেই, তুমি নির্দোষ, কিন্তু আমি তো পুরনো দিনের মানুষ, নানা সংস্কারে আটকে আছি, আর এই বয়সে এসে সেই সব কাটানো সম্ভব নয়। যে কদিন তুমি এই বাড়িতে আছো তুমি একতলাতেই থাকবে। দোতলায় আমাদের ঠাকুর ঘর আছে, তো তুমি ওপরে না উঠলেই ভালো হয়। লাঞ্ছিত ঝিনুকের ধর্ষণের খবর তাহলে কলকাতাতেও পৌঁছে গেছে? হতচকিত বিনু গলার শিরা ছিঁড়ে চেঁচিয়ে উঠতে চাইল, কিন্তু কেউ যেন লোহার আঙুল দিয়ে তার কণ্ঠনালী টিপে ধরেছে। গোঙানির মতন একটা ক্ষীণ আওয়াজ শুধু বেরিয়ে এলো। বিনুর মাথার ভিতর হঠাৎ অবিরাম একটা আগুনের চাকা ঘুরে যেতে লাগল। কেন হেমনলিনী ঝিনুককে পা ছুঁতে দেননি, কেন তার নিচে থাকার ব্যবস্থা এবারে স্পষ্ট হয়ে গেছে। প্রতি মুহূর্তে নিদারুণ মৃত্যুর ঝুঁকি নিয়ে কি আতঙ্কের মধ্যে ঝিনুককে সঙ্গে করে পূর্ব পাকিস্তান থেকে সীমান্তের এপারে এসেছে সেই শুধু জানে। ভেবেছিল সব উৎকণ্ঠা, সব ত্রাসের অবসান ঘটে গেছে। ভেবেছিল এখানে এলেই অফুরান সহানুভূতিতে ঝিনুককে সবাই কাছে টেনে নেবে, ভুলিয়ে দেবে তার জীবনের চরম দুর্ঘটনার স্মৃতি। কিন্তু কলকাতায় পা দেবার সঙ্গে সঙ্গে ঘনিষ্ঠ পরিজনের কাছ থেকে মর্মান্তিক আঘাতটাই এলো। হয়তো অবনীমোহনও ঝিনুককে গ্রহণ করবেন না, সুধারাও মুখ ফিরিয়ে থাকবে, অন্য আত্মীয় স্বজনেরাও ধারে কাছে ঘেঁষবে না। কিন্তু কে কি করলো, কে কি করবে তা নিয়ে ভাববে না বিনু। শত হাতে ঝিনুককে আগলে রাখবে। আজ থেকে তার অন্য এক মহাযুদ্ধের প্রস্তুতি। কখন হেমনলিনী ঘর ছেড়ে চলে গিয়েছিলেন বিনু খেয়াল করেনি। সে দেখল ডান পাশের বড় সোফায় নতমুখে বসে আছে সুনীতি আর আনন্দ, ছাইবর্ণ মুখ। বিনুর চোখ বাঁ দিকে ঘুরে গেল। সেখানে প্রিয় নারীটি অঝরে কেঁদে চলেছে। ঝিনুককে দেখতে দেখতে বুকের ভিতরটা উথাল পাথাল হয়ে যায়। বড় মায়ায় বিনু তার কাঁধে একটা হাত রাখে। হেমনলিনী যে অত্যন্ত কড়াধাতের মহিলা, প্রবল ব্যক্তিত্ব সম্পন্ন সুনীতিদের সংসারের লাগামটি যে শক্ত মুঠোয় ধরে আছেন তা তো আগেই টের পাওয়া গিয়েছিল। তার কথাই এই বাড়িতে শেষ কথা। তার মুখের ওপর টুঁ শব্দটি করার দুঃসাহস এই প্রাচীন বনেদি পরিবারের কারণ নেই। তিনি যে সিদ্ধান্ত নেন মুখ বুজে সবাইকে তা মেনে নিতে হবে। হেমনলিনী বলেছেন, বিনু রাতে দোতলায় শোবে, কিন্তু ঝিনুক থাকবে একতলার এক কোণে। যতটা সম্ভব এখানকার সমস্ত কিছুর স্পর্শ বাঁচিয়ে। বিনু পুরুষ মানুষ, তার ওপর ঘনিষ্ঠ কুটুম, তার কথা আলাদা, কিন্তু অনাত্মীয় ধর্ষিতা একটি তরুণীকে কোনোভাবেই দোতলায় নিয়ে যাওয়া যায় না, কেননা সেখানে রয়েছে ঠাকুর ঘর। ঝিনুক গেলে ওখানকার পবিত্রতা নষ্ট হবে, এই বংশের মুখে চুনকালি লাগবে। হেমনলিনীর হুকুম মতো যতীনকে দিয়ে বিছানা পাতিয়ে মাধুরী বাইরের ঘরে এলো। নিচু বিষাদমাখা গলায় বলল, অনেক রাত হলো তো, মা সবাইকে শুয়ে পড়তে বলেছেন। বলতে বলতে তার চোখ ঝিনুকের দিকে চলে যাচ্ছিল। মেয়েটাকে অচ্ছুতের মতন আলাদা করে দূরে সরিয়ে রাখা হচ্ছে, সেজন্য মাধুরীরও ভীষণ কষ্ট হচ্ছিল। অনেকক্ষণ অঝরে কান্নার পর চুপ করে গিয়েছিল ঝিনুক। বসে আছে নত চোখে, অসাড় এবং নিষ্পন্দ। রক্তিম দুই চোখ টসটস করছে,
শুধু গাল বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরে যাচ্ছে অবিরল। সুনীতি, বিনু আর আনন্দ সকলেই স্তব্ধ হয়ে বসেছিল। বিনুর একটা হাত আলগাভাবে ঝিনুকের কাঁধের ওপর পড়ে আছে। তার ছোঁয়ায় ঝিনুক কতটা ভরসা পেয়েছে, নতুন করে আঘাত সইবার মতন কতখানি শক্তি পেয়েছে সে জানে না। এ বাড়িতে আদর যত্নের তিলমাত্র ত্রুটি হয়নি। হেমনলিনী কাছে বসে কোমল সুরে কথা বলতে বলতেই ঝিনুককে খাইয়েছেন। তার কণ্ঠস্বর ছিল অপার সহানুভূতিতে আর্দ্র, কিন্তু স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন ঝিনুকের মতো মেয়েদের জন্য দুঃখ বা সমবেদনা প্রকাশ করা যায়, কিন্তু সবই দূর থেকে। হেমনলিনী তার আর এই বাড়ির মাঝখানে তুলে দিয়েছেন অদৃশ্য একটা দেওয়াল, অনেক উঁচু, প্রায় আকাশ স্পর্শী। সেটা ভেদ করে আনন্দ, সুনীতি বা অন্য কেউ গভীর মমতায় ঝিনুককে কাছে টেনে নেবে সাধ্য কি? নেহাত কুটুমের সঙ্গে মেয়েটা চলে এসেছে, তাই খাতির করতে হচ্ছে, নইলে ঝিনুক এখানে সম্পূর্ণ অবাঞ্ছিত। আস্তে আস্তে ক্লান্তভাবে সোফা থেকে নিজেদের টেনে তোলে আনন্দরা। খানিক আগে যা ঘটে গেছে, যেভাবে চাঁচা ছোলা ভাষায় হেমনলিনী ঝিনুককে এখানে থাকার মূল শর্তগুলো জানিয়ে দিয়েছেন, তাতে লজ্জায় সবার মাথা কাটা যাচ্ছিল। আনন্দর মনে হয়েছে ওভাবে দুঃখী মেয়েটাকে আঘাত দেওয়া চরম নিষ্ঠুরতা। সুনীতি ভয়ে ভয়ে মাধুরীকে জিজ্ঞেস করে, নতুন জায়গা, ঝিনুক কি একা শোবে? মা কি বললেন? অর্থাৎ এই বাড়িতে কে কি করবে, কে কিভাবে চলবে, সবই ঠিক করে দেবেন হেমনলিনী। মাধুরী বলল, না না, একা থাকবে কেন? মা দুলালিকে ঝিনুকের ঘরে থাকতে বলেছেন। অন্যদিকে হেমনলিনীর সব দিকে নজর। ঝিনুক যখন এসেই পড়েছে, তার যাতে এতটুকু অযত্ন না হয়, কেউ যেন মনে না করে তাকে হেলাফেলা করে একধারে ফেলে রাখা হচ্ছে, সেই সম্পর্কে তিনি খুবই সচেতন। ঝিনুক যাতে অচেনা জায়গায় একা একা শুতে ভয় না পায়, তাই একজনকে তার কাছে থাকার ব্যবস্থা করে দিয়েছেন। আনন্দ বলল, চলো তাহলে এবার। বাইরের ঘর থেকে বেরিয়ে একতলার কোণের দিকের ঘরটিতে ঝিনুককে নিয়ে সবাই চলে এলো। দুটো বিছানা পাতা রয়েছে এখানে, একটা মেহগিনি কাঠের মকরমুখী খাটে, অন্যটা মেঝেতে। খাটের বিছানাটা ধপধপে নিভাঁজ। ছত্রিতে নেটের নীলচে মশারি খাটিয়ে বিছানার চারধারে পরিপাটি করে গুঁজে দেওয়া হয়েছে। শিয়রের কাছে নিচু সাইড টেবিলে ঢাকা দেওয়া কাঁচের গেলাস ভর্তি জল। নিচে সাদামাঠা বিছানায় একটি মেয়ে মানুষ বসেছিল। 40-এর কাছাকাছি বয়স, শক্তপোক্ত নিরের চেহারা, পরনে লাল তাঁতের খাপি ডুরে শাড়ি আর ক্যাটক্যাটে নীল ব্লাউজ, নাকে সবুজ পাথর বসানো নাকফুল, হাতে রূপোর মোটা রুলি, গলায় রূপোরই বিছেহার। বোঝা যায় সে দুলালি এবং সে এ বাড়ির কাজের মেয়ে। আনন্দদের দেখে শশব্যস্ত হয়ে উঠে দাঁড়ায় দুলালি। ঝিনুককে দেখিয়ে সুনীতি দুলালিকে বলে, এই দিদি রইল, মরার মতন ঘুমিয়ে থেকো না, ওর কখন কি দরকার হয় একটু খেয়াল রেখো। রাখবো বউ দিদি, মা আমারে সমস্ত বলে দেছে, আপনি নিশ্চিন্তে থাকুন। এ বাড়ির কাজের লোকেরা হেমনলিনীকে মা বলে। সুনীতি দুলালিকে আর কিছু বলল না। ঝিনুকের একটা হাত ধরে বিছানার কাছে নিয়ে এসে মশারির সামনের দিকটা একটুখানি তুলে বলল, ওঠো। ঝিনুক উত্তর দেয় না। একদৃষ্টে কয়েক পলক বিনুর দিকে তাকিয়ে থাকে। তার দু চোখে কী যে কষ্ট, কী যে যাতনা, লজ্জা আর সুতীব্র অভিমান, বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে সেসব যেন উঠে এসছে। ঝিনুকের চোখের দিকে তাকাতে পারছিল না বিনু। বোনের শ্বশুরবাড়িতে এসে মেয়েটার যে চূড়ান্ত অসম্মান আর লাঞ্ছনা হলো, তার সবটুকু দায়ী যেন বিনুর। কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি আদর যত্নের আড়ালে এই বাড়িতে ঝিনুকের জন্য অপেক্ষা করছে কি নিদারুণ নির্যাতন। অসহ্য এবং বেদনাময় কত প্রত্যাশার ব্যাকুলতা নিয়ে এখানে সে ছুটে এসেছিল। তার বিশ্বাস ছিল ঘনিষ্ঠ পরিজনেরা দুহাত বাড়িয়ে ঝিনুককে বুকে জড়িয়ে নেবে, জীবনের দগদগে ক্ষতে স্নিগ্ধ প্রলেপ লাগিয়ে জুড়িয়ে দেবে যাবতীয় যন্ত্রণা, ভুলিয়ে দেবে সেদিনের সব মর্মান্তিক স্মৃতি। কিন্তু কি ভেবেছিল আর কি ঘটে গেল। কলকাতায় পা দিয়ে অভ্যর্থনাটা ভালোই হলো ঝিনুকের। এর জন্য শতভাগের 1 ভাগও দায়ী নয় বিনু।
তবু সীমাহীন অপরাধবোধ তার সর্বাঙ্গে অবিরত শেল বিঁধিয়ে চলেছে। সুনীতি মশারি তুলে ধরায় যে ফোকরটুকু হয়েছিল তার ভিতর দিয়ে নিঃশব্দে বিছানায় ঢুকে ওপাশ ফিরে শুয়ে পড়ল ঝিনুক। এদিক থেকে তার মুখ আর দেখা যায় না। মশারিটা ফের সযত্নে তোশকের তলায় গুঁজে দিয়ে দুলালিকে ঝিনুক সম্পর্কে আরও একবার সতর্ক করে সুনীতি ঘর থেকে বেরিয়ে আসে, সঙ্গে মাধুরী, বিনু আর আনন্দ। টানা বারান্দার শেষ মাথায় এসে সিঁড়ি ভেঙে দোতলায় উঠে এলো সবাই। এখানেও নিচের তলার মতোই লম্বা বারান্দা, উত্তর থেকে দক্ষিণে চলে গেছে। সেটার একপাশে পরপর শোবার ঘর, মোট 6খানা। আর একদিকে কোমর সমান উঁচু নকশা করা লোহার রেলিং, যার মাথায় 5 ইঞ্চি পুরু বর্মাটিকের ছাউনি। ব্রহ্মদেশের এই দুর্লভ কাঠ এতই চকচকে যেন আলো ঠিকরে পড়ছে। এই বাড়ির লোকজনদের শোবার ঘরগুলো দোতলাতেই। মাধুরীকে তার ঘরে পাঠিয়ে আনন্দ এবং বিনুকে নিয়ে দক্ষিণ দিকের শেষ বেডরুমটা এলো সুনীতি। দেওয়ালে ল্যাম্পশেডের ভিতর আলো জ্বলছিল। স্নিগ্ধ ছটা ছড়িয়ে পড়েছে বিশাল ঘরখানায়। শ্বেতপাথরের ধপধপে মেঝে, 2 দেওয়ালে বিরাট জোড়া জালনায় খড়খড়িয়া রঙিন কাজ বসানো পাল্লা। ঘরের মাঝখানে কারুকাজ করা প্রকাণ্ড খাটে বিছানা পেতে মশারি খাটিয়ে রাখা হয়েছে। এছাড়া রয়েছে সেকেলে দামি দামি আসবাব, আলমারি, দিরাজওয়ালা চেয়ার টেবিল, কুশন, ড্রেসিং টেবিল। একধারে উঁচু স্ট্যান্ডের মাথায় GEC কোম্পানির মস্ত রেডিও। আনন্দ ভারী গলায় ডাকল, বিনু। বিনু অন্যমনস্ক ছিল। আনন্দর ডাকে চমকে উঠে বিনু সাড়া দিল, হ্যাঁ, কিছু বলবেন? মায়ের ওপর রাগ করে থেকো না বিনু, সেকেলে মানুষ তো। বিনু চুপ করে রইল। আনন্দ আবার বলল, ঝিনুকের ওপর ভীষণ অন্যায় হলো, কিন্তু মাকে। হঠাৎ বিনুর মাথায় আগুন ধরে যায়। বিষবাষ্পে ভরা এক নিদারুণ ভূখণ্ড পেরিয়ে কি নিদারুণ আতঙ্কে আর উৎকণ্ঠায় ঝিনুককে আগলে আগলে সীমান্তের এপারে নিয়ে এসেছে শুধু সেই জানে। সবই বলেছে বিনু, কিছুই গোপন করেনি। সেই মর্মান্তিক বিবরণ শোনার পরেও হেমনলিনী যা করলেন তার বিরুদ্ধে কেউ একটা আঙুল পর্যন্ত তুলল না। বিনুর যাবতীয় ক্ষোভ আনন্দের ওপর। পুতুলের মতন সে বসে রইল। একবারও বলল না, মা তুমি যা করছো সেটা ঠিক নয়। একেবারে মেরুদণ্ডহীন ভীরু কাপুরুষ। সেকেলে মানুষ বলে মার সম্বন্ধে সাফাই গাইছে আনন্দ। ছি! মনে মনে 1000 বার আনন্দকে ধিক্কার দিয়ে অনেক কষ্টে নিজেকে সামলে রাখল বিনু। চোয়াল শক্ত হয়ে গিয়েছিল তার। ঠান্ডা গলায় শুধু বলল, ঠিক আছে। বিনুর একটা হাত ধরে বিমর্ষ সুরে সুনীতি বলল, ভেবেছিলাম রাত্রিরে ঝিনুকের কাছেই শোবো, কিন্তু সুনীতি যা বলল না তা খুবই স্পষ্ট। দিদির ওপরও কম রাগ হচ্ছিল না বিনুর। পরক্ষণে খেয়াল হলো, ছেলেই যেখানে মায়ের সামনে কুঁকড়ে থাকে, পুত্রবধূ কতটুকু আর কি করতে পারে। দিদির কথার সে উত্তরই দিল না। সুনীতি বলল, নে এবার তুইও শুয়ে পড় ভাই। তোরা যা, আমি একটু পরে শুচ্ছি। কদিন রাস্তায় খুব ধকল গেছে, বেশি রাত অবধি জেগে থাকিস না। সুনীতিরা ঘরের দরজা বাইরে থেকে টেনে দিয়ে চলে গেল। কপালের দুপাশের রগগুলো সমানে দপদপ করছে। ঝিনুকের কথা যত ভাবছিল, পা থেকে মাথা পর্যন্ত সমস্ত শরীরে তীব্র অস্থিরতা ছড়িয়ে পড়ছিল। একটুক্ষণ দাঁড়িয়ে থাকি বিনু। তারপর পায়ে পায়ে দক্ষিণ দিকের জোড়া জানালার সামনে গিয়ে দাঁড়ায়। খড়খড়ি এবং কাচের পাল্লা দুটোই খোলা রয়েছে। এখন প্রায় মাঝরাত, চারিদিক নিঝুম হয়ে গেছে। রাস্তায় লোক চোখে পড়ে না বললেই হয়। কচির 2-একটা রিকশা ঠুনঠুন আওয়াজ তুলে ঢিমে চালে চলে যাচ্ছে। সিটে সওয়ারিরা হেলে ত্রিভঙ্গ হয়ে বসে আছে। ওরা সবাই নেশায় চুর। তাদের জড়ানো কণ্ঠস্বর থেকে অস্পষ্ট প্রলাপ কিংবা 2-4 কলি অশ্লীল গান ভেসে আসছে। কলকাতা যে মধ্যরাতে মাতালদের দখলে চলে যায় বিনু জানত না। রাস্তায় অনেকখানি দূরে দূরে গ্যাসের বাতিগুলো এক পায়ে দাঁড়িয়ে ম্যাড় ঘোলাটে আলো বিতরণ করে চলেছে। সেগুলোকে ঘিরে ঝাঁক বেঁধে ঘুরে বেড়াচ্ছে শ্যামাপোকারা, চক্রাকারে ক্লান্তিহীন। চোখের সামনে এত কিছু, চওড়া রাস্তা, চারিদিকের বাগান ঘেরা বড় বড় বাড়ি,
সেগুলোর জমকালো স্থাপত্য, আকাশ, চাঁদ, গ্যাস লাইটের রহস্যময় আলো, কিন্তু সমস্ত আড়াল করে বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে একটি করুণ কাতর মুখ স্থির হয়ে আছে, ঝিনুক। দিদি শ্বশুরবাড়িতে দম আটকানো আবহাওয়ায় বিনুর আর একটি মুহূর্তও থাকতে ইচ্ছা করছিল না। সে নিশ্চিত ঝিনুকও এত অসম্মান আর গ্লানি মাথায় নিয়ে এখানে থাকতে চাইবে না। কিন্তু কোথায় নিয়ে যাবে তাকে? অবনীমোহন কলকাতায় থাকলেও না হয় একটা কথা ছিল, ঝিনুককে দেখলে তিনি কি করতেন, কি বলতেন? অসীম মমতায় তাকে কাছে টেনে নিতেন, নাকি তীব্র ঘৃণায় আবর্জনার মতন ছুঁড়ে ফেলে দিতেন? কিছুই অনুমান করতে পারে না বিনু। তবে তার ধারণা হেমনলিনীর মতন এতটা নির্দয় তিনি কোনোভাবেই হতেন না। রাজদিয়ায় থাকার সময় কটা বছর অবনীমোহন ঝিনুককে খুব কাছ থেকে দেখেছেন। তিনি জানেন জন্মের পর থেকেই জগৎ সংসারের শতকোটি দুঃখ এই মেয়েটার পায়ে পায়ে ঘুরছে। অসহায় ঝিনুকের প্রতি তার আর সুরমার কত মায়া ছিল। অবনীমোহন কলকাতায় থাকলে ঝিনুকের ব্যাপারে হয়তো কিছু একটা ব্যবস্থা হয়ে যেত, কিন্তু তীর্থস্থানে গুরুর সান্নিধ্যে আরও কতদিন যে থাকবেন তার ঠিক নেই, আর কবে ফিরবেন কে জানে। বিনু আর ভাবতে পারছিল না। নিবিড় হতাশা চারপাশ থেকে তাকে গ্রাস করে ফেলছিল। জানালা দিয়ে হেমন্তের হিম বাতাস ঘরে ঢুকছিল হু হু করে। দুশ্চিন্তায় এতটাই মগ্ন ছিল বিনু, টের পায়নি। আসলে শরীরের অনুভূতিগুলো কেমন অসাড় হয়ে গেছিল। এখন মনে হলো ঠান্ডায় গায়ে কাঁটা দিচ্ছে। জানালার পাল্লা টেনে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে চোখ বুজে এলো। গাঢ় ঘুম অঝরে তার শিরায় স্নায়ুতে ঝরে পড়তে লাগল। অনেকক্ষণ ধরে আবছাভাবে রিকশার ঠোন ঠোন এবং অন্যান্য গাড়ি ঘোড়ার ছোটাছুটির আওয়াজ কানে আসছিল। তারই ভেতর কে যেন তার নাম ধরে ডেকে যাচ্ছে, বিনু, বিনু। ঘুমের ঘোরে প্রথমটা বুঝতে পারছিল না বিনু। পরে কণ্ঠস্বরটি আরেকটু স্পষ্ট হলে ধর্মর করে সে উঠে বসল। চোখে পড়ল খাটের পাশে দাঁড়িয়ে আছে সুনীতি। মশারি তুলে বাইরে বেরিয়ে এলো বিনু। সুনীতি বলল, অনেক বেলা হয়ে গেছে রে, মুখটুক ধুয়ে নে। কাল রাতে একদিকে জানালা বন্ধ করে দিয়েছিল বিনু, অন্যটার পাল্লা আটকাবার কথা খেয়াল ছিল না। জানালাটা দিয়ে হেমন্তের টলটলে মায়াবী রোদ এসে পড়েছে ঘরে। রাস্তায় এখন প্রচুর লোকজন। হুশ হাস ছুটে যাচ্ছে বাস, প্রাইভেট কার, খবরের কাগজের ভ্যান, ঘোড়ার গাড়ি। কর্পোরেশনের লোকেরা কখন এসে হোস পাইপ দিয়ে জল ছিটিয়ে রাস্তা ধুয়ে দিয়ে গেছে, কখন যে গ্যাসের আলো নিভিয়েছে জানতেও পারেনি বিনু। সুনীতি বলল, চানঘরে তোর আনন্দদার কাচানো পাজামা পাঞ্জাবি, তোয়ালে, দাঁতের মাজন, নতুন প্লেট সব রেখে এসেছি। তাড়াতাড়ি দাড়ি কামিয়ে মুখ ধুয়ে আয়। বাসি জামা কাপড়গুলো ওখানেই একধারে রেখে দিস। কাল রাতেও সুনীতি আনন্দর এক প্রস্থ পাজামা পাঞ্জাবি দিয়েছিল, সেগুলোই এখন বিনুর পরনে। সুনীতি ফের বলল, তোর আনন্দদা আজ আর অফিসে যাবে না। বেলায় দোকান খুলে তোকে নিয়ে তোর আর ঝিনুকের শাড়ি, ধুতি টুতি কিনতে বেরোবে। আনন্দর বাবার অ্যাডভোকেট হিসেবে ছিল প্রচুর নামডাক, বিপুল পসার। তার ইচ্ছে ছিল বেঁচে থাকতে থাকতে ছেলেকে দাঁড় করিয়ে দিয়ে যাবেন। তার বড় বড় ক্লায়েন্টগুলো আনন্দ পাবে। কিন্তু ওকালতি করতে হলে যে পেঁচোয়া বুদ্ধি দরকার তা আনন্দর নেই। কালো কোট পরে বাবার পেছন পেছন কিছুদিন সে কোর্টে যাতায়াত করেছে। বাবার মৃত্যুর সঙ্গে সঙ্গে ওকালতির ইতি। কালো কোট খুলে রেখে একটা ব্রিটিশ মার্কেন্টাইল ফার্মে ভালো চাকরি নিয়েছে। বিনুদের জন্য আজ তাকে অফিস কামাই করতে হবে। মালপত্র খোয়া গেলেও বেশ কিছু টাকা এখনও বিনুর কাছে আছে। কাল শিয়ালদায় পাকিস্তানি নোটগুলো পাল্টে সে ভারতীয় টাকা নিয়ে নিয়েছিল। কটা জামা কাপড় সে অবশ্যই কিনে নিতে পারে, কিন্তু তা বললে আনন্দরা খুবই অসন্তুষ্ট হবে। তাই বিনু আর আপত্তি করল না। নতুন পোশাক আশাকের ভাবনা নয়, তার মস্তিষ্কের গোপন কুঠুরি থেকে হঠাৎ ঝিনুকের চিন্তাটা লাফ দিয়ে বেরিয়ে এলো। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে কেন যে তার কথা মনে পড়েনি। সে নিজে তো গাঢ় ঘুমে কালকের রাতটা কাবার করে দিয়েছে, কিন্তু ঝিনুকের কেমন কেটেছে? ঝিনুক উঠেছে? হ্যাঁ। ও এখন কোথায়? ও নিচের ঘরেই আছে। তুই আর দেরি করিস না, যা।
মিনিট 15-20 বাদে চানঘর থেকে বেরিয়ে বিনু দেখতে পেল সুনীতি চলে যায়নি। বিছানা এখন ফিটফাট, মশারির চারধার ছত্রির মাথায় চাঁদোয়ার ওপর তুলে দেওয়া হয়েছে। মনে হলো কাজের লোকদের দিয়ে নয়, নিজের হাতেই সব গুছিয়ে গাছিয়েই তার জন্য অপেক্ষা করছে সুনীতি। তুই এখনো যাসনি? শোন না, তোর সাথে কথা আছে। হ্যাঁ বল। আমার শাশুড়ি কেমন মানুষ কাল নিশ্চয়ই টের পেয়েছিস। নেহাত ঝিনুক তোর সঙ্গে এসেছে তাই ও বাড়িতে ঢুকতে দিয়েছিল। আজ সকালে ঘুম ভাঙার পরের থেকেই সমানে গজগজ করে চলেছে। মানে কি বলছেন উনি? বুঝতে পারছিস না? উনি তো কালই বললেন যতদিন বাবা না ফিরে আসছে আমরা যেন এই বাড়িতে থেকে যাই। ওটা তো না বললে খারাপ দেখায় তাই বলেছে। আসলে উনি মোটেই চাইছে না ঝিনুক এখানে থাকুক। মেয়েটা কত কষ্ট পেয়েছে, ওর ওপর এতটুকু করুণা নেই। কিন্তু কি? বাবা না ফেরা পর্যন্ত ঝিনুককে নিয়ে আমি কোথায় যাব? সেটা ভেবেছি। তোর আনন্দদার সঙ্গে এ নিয়ে কাল রাত্রিরে কথাও হয়েছে। আজই তুই সুধা আর হিরণের সঙ্গে দেখা করবি। হিরণ তো জন্ম থেকেই ঝিনুককে দেখে আসছে, নিশ্চয়ই ওরা তোকে ফেরাবে না। রাজদিয়ায় থাকতে হিরণকে দাদা বলতো সুনীতি। সুধার সঙ্গে বিয়ের পর থেকেই নাম ধরে ডাকে। সম্পর্কে সে বড় শালী, গুরুজন। নাম ধরে ডাকার অধিকার তার নিশ্চয়ই আছে, সেটা প্রতিষ্ঠাও সে করেছে। হিরণ নতমস্তকে তা মেনেও নিয়েছে। বিনু বলল, শুনেছিলাম হিরণদা পাকিস্তান থেকে তার ঠাকুরদার জেঠিমাকে নিজের কাছে নিয়ে এসে রেখেছে। ছোটদির দাদা শ্বশুর দারিক দত্ত আর জেঠি শাশুড়ি যদি তোর শাশুড়ির মতো করে। সবাই কি একরকম হয় বল? তাছাড়া ওরা এখন কলকাতায় নেই। কদিন আগে সুধা আর হিরণ এসেছিল। তারা বলল হিরণের এক দুঃসম্পর্কের কাকা পাটনা থেকে এসে 2 বুড়ো বুড়িকে নিয়ে গেছেন। মাসখানেক এখন ওরা ওখানেই থাকবেন। সবাই এক ধাঁচের হয় না বলেও খানিক সংশয় থেকেই গেছে সুনীতির। বেশিরভাগ বয়স্ক মানুষের উদারতা কম। সেকেলে হাজারটা পচা গলা সংস্কারের ঘেরাটো পেয়ে তারা নিজেদের গুটিয়ে রাখে। সেই সব ভেঙে চুরে বেরিয়ে আসতে পারে না, এমনই অদৃশ্য শেকলে তারা আষ্টে পৃষ্ঠে বাঁধা। হিরণের ঠাকুরদার জেঠিমা নেই। সুনীতির কাছে সেটা বড় রকমের স্বস্তি। ওরা থাকলে হয়তো এমন কাণ্ড বাঁধিয়ে বসতেন যাতে নতুন করে ঝিনুকের লাঞ্ছনার সীমা পরিসীমা থাকত না। সুনীতির বিশ্বাস অন্তত একটা মাস মেয়েটাকে তার শ্বশুরবাড়ির মতন কুঁকড়ে এক কোণে পড়ে থাকতে হবে না। অনেক সহজভাবে সে শ্বাস নিতে পারবে। সুনীতি এবার বলল, যে কদিন বুড়ো বুড়ি পাটনা থেকে ফিরে না আসছে তোরা সুধাদের কাছে গিয়ে থাক। তার ভিতর বাবা নিশ্চয়ই চলে আসবে। মাত্রা ছাড়ার আগে ব্রহ্মরন্ধ্র জ্বলে যায় বিনুর। হঠাৎ তার মনে হয় হেমনলিনী শুধু একাই নন, সুনীতি আর আনন্দও হয়তো চায় ঘাড় থেকে তারা নেমে যাক আর এক মুহূর্ত এখানে না থাক। ওপরে সহানুভূতির ভান, তলে তলে সুনীতিরা কৌশলে তাদের সুধা আর হিরণের কাছে পাঠাবার ফোন দিয়ে এঁটেছে। বিনুদের বিদায় করতে পারলে এবারই সবাই ভালো করে নিঃশ্বাস ফেলতে পারবে। তখন পরিপূর্ণ মুক্তি। রাগ হলে মানুষ স্বাভাবিক থাকে না। বিনু বলল, বুঝেছি, বাবা যতদিন না ফিরছে এর বাড়ি ওর বাড়ি ঝিনুককে নিয়ে চোরের মতোই থাকতে হবে। আমাকে ভুল বুঝিস না ভাই। আমার কি ইচ্ছা তোদের তাড়িয়ে দিই? আমার ইচ্ছের তো কোনো দামই নেই এখানে। ঠিক আছে, চল নিচে যাই। একতলায় আসতেই চোখে পড়ল কোণের দিকের ঘরটার খোলা দরজার সামনে দাঁড়িয়ে আছেন হেমনলিনী, পাশে আনন্দ। ওরা ছাড়া বাড়ির অন্য কাউকে দেখা গেল না। পায়ের আওয়াজে হেমনলিনী মুখ ফিরিয়ে তাকালেন, বললেন, তোমরা এসে গেছো? ওই দেখো, ঝিনুক এখনো বিছানা থেকে নামেনি। এত করে বলছি, মুখ ধুচ্ছে না, বাসি কাপড়ে বসে আছে। কত বেলা হয়ে গেল। দরজার কাছে চলে এলো বিনুরা। ঘরের ভিতর শুধু ঝিনুক আর দুলালি। মশারির চারপাশ ছত্রির ওপর তোলা। উল্টো দিকে মুখ করে খাটের মাঝখানে বসে রয়েছে ঝিনুক, নিশ্চল। হেমনলিনী বললেন, বুঝিয়ে সুঝিয়ে তোমরা ওকে বাথরুমে পাঠাও, ওদিকে লুচি জুড়িয়ে কাঠ হয়ে যাচ্ছে। মাইমা, আপনারা যান, আমি ওর সঙ্গে কথা বলছি। ঘরে ঢুকে বিনু দুলালিকেও যেতে বলল। সবাই চলে যায়, কিন্তু সুনীতি দরজার মুখে দাঁড়িয়ে থাকে। খাটের পাশ দিয়ে ঘুরে ঝিনুকের সামনে গিয়ে দাঁড়ায় বিনু। কাল রাতে ঘুম হয়নি তাই না?
চেহারার একই হাল হয়েছে, একবার গিয়ে আয়নায় দেখো। ঝিনুক বোবা হয়ে বসে থাকে। রাতের পর রাত না ঘুমোলে শক্ত অসুখে পড়ে যাবে ঝিনুক। এভাবে নিজেকে শেষ করতে নেই, যাও বাথরুমে যাও। কাল দুলালিকে ঝিনুকের জন্য পাট ভাঙা শাড়ি আর ব্লাউজ দিয়েছিলাম, ও চান ঘরে রেখে দিয়েছে। দরজার ওধার থেকে সুনীতি বলল। ঝিনুক সুনীতির দিকে ফিরেও তাকালো না। আচমকা দু হাতে মুখ ঢেকে প্রবল বেগে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, না না না, আমি চান ঘরে যাব না, কিছুতেই না। কেন তুমি আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিলে? কেন কেন কেন? রায়াটের সময় ঢাকা থেকে উদ্ধার করে যেদিন ঝিনুককে আনা হলো, তখন সে বদ্ধ পাগল। স্নেহলতার শিবানী সারাক্ষণ ঘিরে থেকে অনেক যত্নে দিবারাত্রি শুশ্রূষায় তাকে অনেকখানি সুস্থ করে তুলেছিলেন। মেয়েটা সেদিনের মতো ফের উথাল পাথাল হয়ে যাচ্ছে, তেমনি অস্থির, তেমনি উন্মত্ত। বিনু ভয় পেয়ে গেল। ঝিনুকের মাথায় হাত রেখে মিনতি সুরে বলল, ঝিনুক, এমন করে না, থামো থামো। আমি আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না, এক মুহূর্তও না। এমন করে না, শান্ত হও ঝিনুক, শান্ত হও। আমি এখানে থাকবো না, আমি থাকবো না, থাকবো না, থাকবো না। এখানে তোমাকে থাকতে হবে না। সত্যি বলছো? সত্যি? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি, এখানে তোমাকে থাকতে হবে না। এখানে থাকলে আমি মরে যাব, আমি মরে যাব। হেমনলিনীর আচরণে ঝিনুক যে কতটা আঘাত পেয়েছে, কি নিদারুণ কষ্ট অবিরাম তীক্ষ্ণ শুল বিঁধিয়ে বিঁধিয়ে তার বুকের ভিতরটা কতখানি রক্তাক্ত করে দিয়েছে, কালই টের পেয়েছিল বিনু। এবারই সুচিতা বজায় রাখতে যেভাবে তাকে এক কোণে ফেলে রাখা হয়েছে, তাতে মেয়েটা বাঁচবে না, দম আটকে শেষ হয়ে যাবে। ভারী গলায় বিনু বলল, যাও চান ঘরে গিয়ে পরিষ্কার হয়ে এসো। চোখের যে অবস্থা, ভালো করে জল ছিটিয়ে ছিটিয়ে ধোবে। আগে বলো, কবে আমাকে এই বাড়ি থেকে নিয়ে যাচ্ছ? আজই, এক্ষুনি। তুমি এখন বাথরুমে গিয়ে পরিষ্কার হয়ে এসো। ঝিনুকের রাত জাগা শীর্ণ মলিন মুখ সামান্য উজ্জ্বল হলো। তারপর বাধ্য মেয়ের মতন বিছানা থেকে নেমে চান ঘরে ঢুকে যায়। দরজার কাছে এখনও ঠায় দাঁড়িয়ে আছে সুনীতি, পাংশু মুখ। খাটের কোণে বসতে বসতে বিনু সুনীতিকে বলল, বর্দি, তুই ঝিনুকের আর আমার খাবার এখানে দিয়ে যা। আনন্দদাকে বলবি খাওয়া চুকিয়ে যেন তৈরি হয়ে নেয়। 9টা বাজতে চলল, জামাকাপড়ের দোকানগুলো নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই খুলে যাবে। হ্যাঁ, আমি বলছি। আমি যতক্ষণ না ফিরে আসি তুই ঝিনুকের দিকে নজর রাখিস। আরেকবার মাথা হেলায় সুনীতি, তারপর চলে যায়। অনেকক্ষণ বাদে, প্রায় আধ ঘন্টা হবে, চান ঘর থেকে বেরিয়ে আসে ঝিনুক। দুপুরের আগে কোনোদিনই স্নান করে না সে, কিন্তু আজ এর মধ্যেই সেটা সেরে ফেলেছে। শাড়ি পাল্টে চুল টুল আঁচড়েছে। চোখ আর আগের মতন টকটকে লাল নেই, স্বাভাবিক রং কিছুটা ফিরে এসেছে। জলের একটা জাদুর স্পর্শ আছে। স্নান করার ফলে রাত জাগার ক্লান্তি, মলিনতা, চোখের তলার কালির ছোপ অনেকটাই উধাও। খ্যাপা খ্যাপা উদ্ভ্রান্ত ভাবটা প্রায় কেটে এসেছে। ঝিনুককে বেশ স্নিগ্ধ আর তাজা লাগছে। এই বাড়িতে থাকতে হবে না, তাই কি এই পরিবর্তন? সুনীতি এর ভেতর একবার এসে খাটের পাশে দুটো সাইড টেবিলে প্রচুর লুচি, বেগুন ভাজা, আলুর তরকারি আর মিষ্টি খুঞ্চি পোষে ঢাকা দিয়ে রেখে গিয়েছিল। কাচের প্লেট চাপা দিয়ে 2 গ্লাস জলও রেখে গেছে, বলে গেছে পরে চা নিয়ে আসবে। ঝিনুক খাটের আর এক কোনায় বসল, জিজ্ঞেস করল, তখন থেকে বসে আছো? হ্যাঁ, তোমার জন্য। অনেক বেলা হয়েছে, এ না, খেয়ে নাও। এখানকার কিচ্ছু আমার শুনতে ইচ্ছা করছে না, আমি খাবো না। খুব বেশি হলে বিকাল পর্যন্ত আমরা এখানে থাকছি, তারপর তো চলেই যাব। না খেলে আরও দুর্বল হয়ে পড়বে, খাও। হিরণদের বাড়িতে অভ্যর্থনা কেমন হবে জানা নেই, হয়তো ভালোই হবে, নইলে ঝিনুককে নিয়ে অন্ধকারে ঝাঁপ দিতে হবে। পথ ছাড়া তখন আর গতি নেই। অবশ্য কাল সীমান্ত পেরিয়ে আসার সময় বর্ডার স্লিপ দিয়েছিল, তারা যে বোনাফাইড রিফিউজি অর্থাৎ খাঁটি শরণার্থী তার নিশানা, সেটা সঙ্গে আছে। হিরণরা ফিরিয়ে দিলে শেষ পর্যন্ত শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্ম তো আছেই। পেটে খিদে ছিল, ঝিনুক আর আপত্তি করল না। লুচির কোনা ছিঁড়ে মুখে পুড়ে চিবুতে লাগলো। বিনুও খাচ্ছে, খেতে খেতে বলল, আমি আনন্দদার সঙ্গে একটু বেরোবো। কখন ফিরবে? সুধারা থাকে টালিগঞ্জে, আগে কখনো যায়নি বিনু।
সুধাদের নতুন বাড়ির ঠিকানা বিনু জানে। জামা কাপড় কেনাকাটার পর টালিগঞ্জে গিয়ে সুধাদের বাড়িটা খুঁজে বার করতে হবে। তারপর ওদের সঙ্গে কথাবার্তা সারতে কতক্ষণ লাগবে কে জানে। সুধাদের সঙ্গে দেখা করার কথাটা এখনই জানাতে চায় না বিনু। হিরণদাদের মতিগতি বুঝে পরে বলবে। মোটামুটি কতটা সময় লাগতে পারে আন্দাজ করে নিয়ে বলল, মনে হচ্ছে 1:30-2 বেজে যাবে। এত দেরি হবে কেন? কাপড় চোপড় কিনতে হবে না? কটা শাড়ি আর ধুতি কিনতে 4-5 ঘন্টা লেগে যাবে। তারপর একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবে? বেশি দূরে না, ফিরে এসে বলবো। তোমার কিছু দরকার হলে বড়দিকে বলো। আমার কিচ্ছু দরকার নেই, আমি এই ঘর থেকে বেরোবও না। শুধু কি? কাল রাত্রিরে যে মেয়ে মানুষটা মেঝেতে শুয়েছিল সে যেন এই ঘরে না আসে। কেন? কি করেছে সে? খুব পাজি, শয়তান। সে না হয় বুঝলাম, কিন্তু কি করেছে সে বলবে তো? ঝিনুক কিছুতেই মুখ খুলতে চায় না। অনেক করে বলার পর সে জানায়, রাইটের সময় ঢাকায় যে সশস্ত্র হননকারীর দলটা তাকে তুলে নিয়ে গিয়েছিল, তারা কোথায় কত দিন তাকে আটকে রেখেছে, ওদের সঙ্গে ঝিনুকের সময় কিভাবে কেটেছে সব খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করছিল দুলালি। মেয়ে মানুষটার মন ভীষণ নোংরা, জঘন্য রুচি। ধর্ষণের খবরটা এই বাড়ির নিচের মহলেও কিভাবে যেন ছড়িয়ে পড়েছে। অন্তত দুলালি তা জেনে ফেলেছে। ঝিনুক স্পষ্ট করে বলল না, আভাসে বুঝিয়ে দিল তার সম্ভ্রমহানির অর্থাৎ ধর্ষণের অনুপুঙ্খ বিবরণ শুনতে চাইছিল মেয়ে মানুষটা, কোনো ঘটনা বাদ না দিয়ে বিশদভাবে। দরজার ওপাশে দাঁড়িয়ে শুনতে শুনতে অসহ্য ক্রোধে কাঁপছিল সুনীতি। মুখ রক্তবর্ণ, দাঁতে দাঁত চেপে বলল, বজ্জাত মেয়ে ছেলে, এত বড় সাহস! মাকে বলে আজই এই বাড়ি থেকে ওকে তাড়াবো। সুনীতি দুলালির ধর্মুণ্ডু আলাদা করার জন্য ছুটে যাচ্ছিল, কিন্তু তাকে থামিয়ে দিল বিনু। আজই তারা এখান থেকে চলে যাবে। কাজের মেয়ের সঙ্গে ঝিনুকের ব্যাপারটা নিয়ে নোংরা ঘাঁটাঘাঁটির পরিণতি ভালো হবে না। দুলালিকে তাড়িয়ে দিলে এখনও যা চাপাচুপি আছে তা আর থাকবে না। ঢাকে কাঠি দিয়ে মেয়ে মানুষটা চারিদিকে চাউর করে বেড়াবে। বিনু বলল, মাথা গরম করিস না বর্দি, আমরা তো এখানে থাকছি না, অশান্তি করে লাভ নেই। সুনীতি কি বুঝল সেই জানে, চুপচাপ দাঁড়িয়ে রইল। একসময় খাওয়া চুকিয়ে সুনীতির হাতে ঝিনুককে সঁপে দিয়ে আনন্দের সঙ্গে বিনু বেরিয়ে পড়ল। আপনাদের কেমন লাগছে এই উপন্যাসটা, আজকের পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা ছোট্ট লাইক দেবেন, আর যারা নতুন এসেছেন তাদেরকে তো বলেছি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, যাতে এর পরে যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আরও একটা পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।